পারি একদম কথা নয়। আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিক রহমান পূর্ণিয়া স্বাগত জানাচ্ছি আপনাদেরকে পূর্ণিয়া খোঁজ পূর্ণিয়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান খোঁজ খবর। আমাদের সাথে আজকে অতিথি খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যুতে এবং দেশের খুবই আলোচিত একটা ইস্যুতে। আমি প্রথমেই জানিয়ে দিই, দেশের আইন অঙ্গনের পরিচিত মুখ, বাংলাদেশের সিনিয়র আইনজীবী জনাব মামুন মাহবুব। মামুন মাহবুব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দর্শকদের পক্ষ থেকে। আমরা তাৎক্ষণিক এই আয়োজন এবং গুরুত্বপূর্ণ এই আয়োজন, বিশেষ আয়োজনে আপনাকে স্বাগত। যে আমরা জানি যে উচ্চ আদালত একটি রিটে আজকে রোল জারি করেছেন উচ্চ আদালত, গণভোট এবং আমি প্রথমেই একটু সরাসরি আপনার কাছে জানতে চাই যে উচ্চ আদালতে কি আবেদন ছিল আপনাদের, কি প্রেক্ষিতে উচ্চ আদালত কি রুল জারি করেছেন এবং এর ভবিষ্যৎ কি, প্রক্রিয়াগুলো কি, আমি একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমাদের ধন্যবাদ জনাব আতিক রহমান পূর্ণিয়া, আপনার এই চমৎকার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের সুপ্রিম কোর্টের দুইজন আইনজীবী, জনাব চৌধুরী মোহাম্মদ রেদওয়ানি খুদা এবং জনাব গাজী এমডি মাহবুব আলম, গত 3-4 দিন আগে দুটি রিট পিটিশন দাখিল করে এবং তাদের বক্তব্য ছিল যে আপনার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সংবিধান এটাকে অনুমোদন করে না। এবং আরেকটি রিটে তারা চ্যালেঞ্জ করেছেন গণভোটের সেকশন 3, অর্থাৎ যেটা দিয়ে গণভোট হয়েছে, অর্থাৎ গণভোট অর্ডিন্যান্সের ওই অংশ, যেটিও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এবং ওনাদের মেইন বক্তব্য ছিল, আপনি অবগত আছেন যে প্রেসিডেন্টের, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যে অর্ডিন্যান্স প্রণয়ন করার ক্ষমতা, সেটি আমাদের সংবিধানের অনুচ্ছেদ 93 থেকে উদ্ভূত। এবং সেই অনুচ্ছেদ 93-তে পরিষ্কার বলা আছে যে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স, সেই রকম বিষয়ে অর্ডিন্যান্স করতে পারবে না যেটা সংসদের বৈধ অধিবেশনে সংবিধানের অ্যামেন্ডমেন্ট করতে পারবে না বা ওই আইন বানাতে পারবে না যা সংবিধানে নাই। কাজে এই যে গণভোট এবং জুলাই সংস্কার অর্ডিন্যান্সের অনুযায়ী, আদেশ অনুযায়ী যে এই যে সংস্কার পরিষদ সংবিধান, এগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, আল্টাভার্স টু দ্য কনস্টিটিউশন। এবং গতকাল আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ জনাব এহসানুল করিম সাহেব এই মামলা হিয়ারিং করেন। সঙ্গে আমি ছিলাম, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ছিল এবং অন্যান্য আইনজীবী বন্ধুরাও ছিল। এবং হাইকোর্টের ডিভিশন রিট বেঞ্চ, মাননীয় বিচারপতি শ্রদ্ধেয় জনাব রাজিকাল জলিল এবং জনাব এমডি আনোয়ারুল ইসলাম কালকে অত্যন্ত ধৈর্য সহকারে আমাদেরকে শোনেন এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল, সম্মানিত অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেলকে শোনেন। এবং আমাদের সংবিধানে আছে যে রুল যদি খালি দেয়, অর্থাৎ কোনো মামলায় কারণ দর্শাও নোটিশ দেয়, যদি অন্তর্বর্তীকালীন আদেশ না চাই, কেউ না চায়, তাহলে অন্য পক্ষকে নাও শুনতে পারে, শোনার প্রয়োজন নেই। কিন্তু কোর্ট লিবারাল ভিউ নিয়ে আমাদের আরো কয়েকজন আইনজীবী বন্ধুকেও বক্তব্য শুনেছে, সিনিয়র অ্যাডভোকেটদের, যারা আমাদের এই দুই রিটকারী প্রেয়ারের সঙ্গে একমত নন। তো সবাইকে শুনেই আজকে ওনারা অর্ডারের জন্য রেখেছিলেন আইটেম হিসেবে। এবং সেইখানে তারা এই বলেছেন যে কেন রুল হবে না, এই জুলাই সংস্কার অধ্যাদেশ আদেশ 2025 কেন অবৈধ হবে না, এবং গণভোটের সেকশন 3 কেন অবৈধ হবে না, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না। 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে সরকারকে, অন্যান্য মন্ত্রণালয়ের সচিবদেরকে। এবং আমরা আশা করছি যে ঈদের পরে আমাদের কোর্ট হয়তো 12 মার্চ বন্ধ হয়ে যাবে এবং ঈদের পরে 19 এপ্রিল কোর্ট খুলবে। আমরা আশা করি যে তাড়াতাড়ি কোর্ট খুললে একটি চূড়ান্ত শুনানি হবে, কারণ সাংবিধানিক আদালতের এটাই মেইন কাজ, হাইকোর্টের রিট ডিভিশনের এটাই মেইন কাজ। সংবিধানের 102 এই সুযোগই করে দিয়েছে যে সরকারের যে কোনো কাজকে চ্যালেঞ্জ করলে নাগরিকরা কোর্ট এক্সামিন করবে, যে কোনো আইন এক্সামিন করবে, এবং এটি আইনের শাসনের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর বিষয়। আমরা সেই হিসাবে এটাকে দেখছি। আমি আরেকটু বিস্তারিত জানতে চাই যে আপনি বলছেন যে 4 সপ্তাহের রোল জারি করেছে, 4 সপ্তাহ পরের ধাপগুলো, আইনি ধাপগুলো এখানে কি, মানে আদালত তো কি রায় দিবেন সেটা আদালতের বিষয়, কিন্তু পরের ধাপগুলো হচ্ছে আপনার, জি 4 সপ্তাহের মধ্যে রুল রেডি হয়ে যাবে। আমরা হয়তো কোর্ট খুলে শুনানির জন্য দরখাস্ত, আবেদন শুনানির জন্য কোর্টে মেনশন করব এবং কোর্টও এটার গুরুত্ব অনুধাবন করলে এটা শুনানির জন্য ফিক্সড হবে। কোর্টকে আমরা আজকে বলেছি যে এটি যেহেতু খুবই সাংবিধানিক বিষয়, এখানে কোর্টের একটা ভাষা আছে, আপনি বিদগ্ধ সাংবাদিক হিসাবে জানেন, কোর্ট অনেক সময় অ্যামিকাস কিউরি নিয়োগ দেয়, একটা যার বাংলা অর্থ হচ্ছে কোর্টের বন্ধু। ধরেন আমরা তো আইনজীবী আছি, আমরা 3-4 জন এটার পক্ষে, আবার অন্য বন্ধুরাও থাকবেন পক্ষে বিপক্ষে। কিন্তু কোর্ট যদি মনে করে হয়তো ওনারা বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ যারা এই লাইনে অভিজ্ঞ সাংবিধানিক আইন নিয়ে, তাদেরকে 3-4 জনকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেবে এবং একটি ফুল ফ্লেজেড একটি চূড়ান্ত শুনানি হয়ে সব পক্ষকে শুনে এইটা ওনারা মামলার চূড়ান্ত রায়
দেবেন, সেটি ওনাদের এখতিয়ারাধীন। সাধারণ নাগরিক হিসাবে মানুষ, যেটা আমি দেখেছি যে কোর্টের রায়ের পরে টুকটাক কথা হচ্ছে যে এটা কি একটা অনেক লম্বা প্রসেস নাকি শর্ট প্রসেসের বিষয়, মানুষ এটা এটা জানার একটা আগ্রহ, যেটা আমরা জানি যে কোর্টে অনেক বিষয় 2, 4, 5, 10 বছরও চলে যায়, এই নাকি এই ধরনের একটা বড় গুরুত্বপূর্ণ স্পর্শকাতর ইস্যু শর্ট টাইমের বিষয়, সেই প্রসেসটার দিকে আমি আসলে একটু জানতে চাচ্ছিলাম একেবারে ঠিক বলেছেন আপনি, এটা নাগরিকদের অবশ্যই এটা ভাবনার বিষয়, কারণ দেশের মালিকই তারা। আমি এটুকু বলতে পারি, দীর্ঘ 28 বছর ধরে সাংবিধানিক আদালতে, দেশের সর্বোচ্চ আদালতে আইন পেশা নিয়োজিত থেকে, যে এটি হাইকোর্ট খুব গুরুত্বের সঙ্গে দেখবে। এবং আমি বলছি 12ই মার্চ কোর্ট বন্ধ হয়ে যাচ্ছে, ঈদের এবং গরমের ছুটি হালকা, 19শে এপ্রিল কোর্ট খুলবে। আমরা আশা করছি মে মাসের মধ্যেই আমরা শুনানির তারিখ পাবো, এবং শুনানির উপর নির্ভর করবে যে ওনারা এমিকাস কিউরি কয়জনকে নিয়োগ দেবে, তাদের বক্তব্য, এবং যত দ্রুত সম্ভবই হবে। একটা প্রবাদ আছে, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনায়েড, বিচার দেরি হলে বিচার অবজ্ঞা হয়। আবার আরেকটাও আছে, জাস্টিস হারিড জাস্টিস বাড়ি, অর্থাৎ দ্রুত বিচার বিচারকে কবর দেয়। তো এটা একটা ব্যালেন্স হাইকোর্ট করবে, এবং হাইকোর্টের যে বেঞ্চ আমরা রিটটা করেছি, ওই বেঞ্চ খুবই ধৈর্যশীল, খুবই জুডিশিয়াস, এবং তারা সব পক্ষকে শুনবেন, তারপর তাদের মেধা প্রজ্ঞা এবং অতীতের বিভিন্ন নজির যা আমরা উভয় পক্ষ থেকে দেব, এবং এটির একটি ন্যায় বিচার আমরা পাবো বলে আশা রাখি। জনাব মামুন বাবু, আমি আজকে এই তাৎক্ষণিক আয়োজনে, খুব সংক্ষিপ্ত আয়োজন এটা, আমি দুটো ছোট বিষয়, আপনি যেহেতু অনেক সময় আমাদের রাজনৈতিক বিশ্লেষণ করতেও আপনি গেস্ট হিসেবে এসেছেন এবং ভবিষ্যতে আসবেন, আমরা দেখেছি এই ইস্যুটা এমন জাতীয় গুরুত্বপূর্ণ একটা ইস্যু। গতকাল এই ঘটনায় জামাত ইসলামী প্রেস মিটিং করেছে যে আজকে রায় হবে এটা জেনেই তারা বলছে যে এটা রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক সমাধান হবে। আপনিও নিশ্চয়ই দেখেছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও তাৎক্ষণিক রুলটা হওয়ার পরে তিনি তার প্রতিক্রিয়া, এবং তিনি নিজে থেকেই বলছিলেন যে একটা রুল হয়েছে, সরকার সংসদে এই আদালত কি নির্দেশনা দেয় সেটা সহ বিশ্লেষণ করবে। এই দুইটা বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি যে ভবিষ্যতে এই যে সংসদ বসছে 12 তারিখে, সংসদে আমরা এটার কি প্রতিক্রিয়া বা এই রুলের কোন প্রতিক্রিয়া দেখতে পাবো কিনা? না দেখেন, গণতন্ত্রের জন্য আমি সবসময় বলি, আমি দীর্ঘ 10, 12 বছর, 15 বছর ধরেই বলছি যে সুপ্রিম কোর্ট স্বাধীন কিনা, বা সুপ্রিম কোর্টের 2 বিভাগ, আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ স্বাধীন কিনা, সেইটার বড় প্রমাণ হচ্ছে সরকারের সঙ্গে সুপ্রিম কোর্টের একটা ইন্টেলেকচুয়াল ডিবেট থাকবে সবসময়। আমি বোঝাতে পেরেছি? বুদ্ধিভিত্তিক একটা তর্ক বিতর্ক দ্বন্দ্ব থাকবে, যে কোর্ট গভর্নমেন্ট কি কাজ করছে সেইটা কোর্ট সবসময় রিভিউর দৃষ্টিতে দেখবে যে এটি সঠিক হচ্ছে কিনা, এবং সেইটা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে। তো আপনি যেটা বলেছেন, গতকাল জামাত ইসলাম জরুরি প্রেস কনফারেন্স করেছেন, ওনাদের অধিকার আছে, করেছেন। যতক্ষণ পর্যন্ত আদালতের কাজে কেউ হস্তক্ষেপ না করে ততক্ষণ পর্যন্ত তাদের বক্তব্য দিয়েছে। আমি এক্ষেত্রে একটা কথা বলি, আমাদের একজন খুব নামকরা প্রধান বিচারপতি ছিলেন, পণ্ডিত মানুষ, রবীন্দ্রনাথের উপরে বই লিখেছেন, পবিত্র কোরআন শরীফকে নিয়ে বই লিখেছেন, অত্যন্ত জ্ঞানী গুণী, এবং তত্ত্বাবধায়ক সরকারের সফল প্রধান উপদেষ্টা ছিলেন, ফরমার চিফ জাস্টিস হাবিবুর রহমান শেলী সাহেব। উনি 94 সালের দিকে একটা লিখিত বক্তৃতায় বলেছেন, উচ্চ আদালতের রায়ের সমালোচনা করার অধিকার জনগণের বাক স্বাধীনতার অংশ। অর্থাৎ এই যে আজকে রুল আদেশ হয়েছে, এটার পক্ষে বিপক্ষে নানা মত বলতে পারে, কিন্তু এটা ততক্ষণ পর্যন্ত আদালত অবমাননা হবে না যতক্ষণ পর্যন্ত ব্যক্তিগতভাবে আদালতকে বা কাউকে আঘাত না করে। এটির মত হতেই পারে, আর এটি এখন একটি একদম পরীক্ষা নিরীক্ষা করবে হাইকোর্ট। এটির কোনো অন্তর্বর্তীকালীন আদেশও হয়নি, আইন চ্যালেঞ্জ করলে অন্তর্বর্তীকালীন আদেশ হয় না, সুতরাং এটি পরীক্ষা নিরীক্ষার ব্যাপার। এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, এইটা আমি বলবো একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে, সিনিয়র ক্যাবিনেট মেম্বার হিসাবে উনি যথাযথ প্রতিক্রিয়া দেখিয়েছেন। কারণ যেহেতু এখন উচ্চ আদালতে এটা বিচারাধীন, এটা তো এমন না যে এটার কারণে জনগণের ভাত বন্ধ হয়ে যাচ্ছে, খাবার বন্ধ হয়ে যাচ্ছে, উন্নয়ন কাজ বন্ধ হচ্ছে, তা তো নয়। এটি একটি সার্বিক সংস্কারের বিষয়। তো সংস্কার তো এটি ছাড়াও যে দলটি এখন ক্ষমতায়, আমি একজন নাগরিক হিসেবে মনে করি তাদেরও তো 33 দফা ছিল, তাদের একা না, সমমনা দল জোট মিলে সেই 33 দফা সংস্কারগুলো করলেও তো জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে। মোদ্দা কথা হচ্ছে দেশের সংস্কার হতে হবে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ নেওয়া, বিচার বিভাগকে স্বাধীন রাখা, মিডিয়াকে স্বাধীন রাখা, পুলিশকে স্বাধীন করা, এবং অ্যাজ এ হোল নাগরিকদের মৌলিক অধিকার যাতে রক্ষা পায়। আমাদের উদ্দেশ্য তো এইটা। আমরা যেন গত সরকারের মতো কোনো অবসেশনে না ভুগি, যে অমুক বিষয় নিয়ে কথা বললেই এটা গণতন্ত্রের শত্রু, আমরা যেন এই রোগে আক্রান্ত না হই। আমাদের মূল লক্ষ্য সংস্কার করা, রাষ্ট্রকে গণতন্ত্রের পথে ধাবিত করা। সেটির জন্য যা যা করণীয় সেটি করবে, এবং নানা তর্ক বিতর্ক হবেই, এটি গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ।
আমি সবশেষ আরেকটা বিষয়, যদি প্রসঙ্গ তো উঠেছে, আপনি আদালত অবমাননার প্রসঙ্গ তুলেছেন, শব্দটা এসছে। আমরা দেখছি যে এই আমাদের এই রুলের বাইরে এই বিষয়টা, বাংলাদেশের রাষ্ট্রপতি, আমরা জানি রাষ্ট্রপতি খুব সম্মানিত একটা জায়গা, তাকে নিয়ে কথা বলা, তাকে তার সম্পর্কে ট্রিট করার বিষয়। আমাদের বাংলাদেশে রাষ্ট্রপতিকে টেনে নামাও, তাকে অভিশংসন করো, তাকে গ্রেফতার করো, তারপর আমি ক্ষমতায় গেলে সাথে সাথে বাংলাদেশের সংবিধান ছুঁড়ে ফেলে দিব। এই কথাগুলো কি আমাদের দেশের আইন অনুযায়ী সিদ্ধ? আমি কি এইভাবে থ্রেট করতে পারি বা এইভাবে না, এই শুনেন, ধন্যবাদ পুনিয়া ভাই আপনার অত্যন্ত চিন্তাধর্মী প্রশ্নের জন্য। এটি কখনোই কাম্য না। গণতন্ত্রের ভাষা আছে, শব্দের শালীনতা থাকতে হয়। আমরা এমন কোনো কথা বলবো না যে কথা মনে হয় হিটলারের ভাষা, যে কথা মনে হয় আপনার উগান্ডার ইদি আমিনের ভাষা। ইদি আমিন তো একজন প্রধান বিচারপতিকে হত্যা করিয়েছিল, আপনি জানেন কিনা? ইদি আমিন 72 সালে একজন প্রধান বিচারপতিকে বলেছিল যে আপনি এই ব্রিটিশ নাগরিককে হেভিয়াস কর্পাসে খালাস দেবেন না। উনি বলেছিল আমি বিবেক দিয়ে কাজ করব। গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আতিক রহমান পূর্ণিয়া। সেই প্রধান বিচারপতির লাশ পাওয়া গিয়েছিল উগান্ডার সাগর পারে, এবং সেই প্রধান বিচারপতির, সেই অসহায় প্রধান বিচারপতি অফ চিফ জাস্টিস অফ উগান্ডা, তার ওয়াইফ 84-85 সাল 1985 সাল পর্যন্ত বিশ্বের দরবারে তার স্বামী হত্যার বিচার চেয়েছিল, এবং যে কারণে ইদি আমিন ইতিহাসে ধিকৃত, চরমভাবে ধিকৃত ব্যক্তিত্ব। কাজে আমরা কোনো প্রতিষ্ঠানকে এমন কোনো অপমান করব না যা আমাদের দেউলিয়াত্বকে প্রমাণ করে। এবং বাংলাদেশ যে সাংবিধানিক শাসনে বিশ্বাসী তার প্রমাণ তো এই যে 72 সংবিধান উড়িয়ে দেব, গুড়িয়ে দেব, ভাসিয়ে দেব, এই শব্দগুলো তো আমাদের সংখ্যাগরিষ্ঠ জনগণ গ্রহণ করেনি। জনগণ গ্রহণ করেছে যে যাই কিছু হতে হবে ডিউ প্রসেস অফ ল। রাষ্ট্রপতির বিষয়ে যদি কারো কোনো আপত্তি থাকে, সংবিধানের অধিবেশন হচ্ছে, সেখানে আলাপ হতে পারে। ইমপিচমেন্টের বিধান আছে, কিন্তু তাকে হেনস্থা করা, তাকে অশালীন ভাষায় কথা বলা, এটি গণতন্ত্রের ভাষা না, এটি স্বৈরাচার ফ্যাসিস্টদের ভাষা। জি, অনেক অনেক ধন্যবাদ আজকে তাৎক্ষণিক আয়োজনে যোগ দেওয়ার জন্য, এবং আমরা আমাদের দর্শকরা খুব একেবারে টাটকা খবরটা বিস্তারিত আপনার কাছ থেকে জানতে পেরেছে। অনেক ধন্যবাদ জনাব মামুন মাহবুব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।